This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলে গেছি আগেই ব্রেকের আগেই যে স্পেশাল কিছু আপনাকে দেখাবো। স্পেশাল হলো ভান্ডার, খুব স্পেশাল, ভোটের আগে আরো স্পেশাল। টাকা বাড়াচ্ছেন যার হাতে ক্ষমতা আছে, যার নেই তিনি বলছেন আমি আরো বাড়াবো। ভান্ডার বুঝে গেছেন তো, লক্ষ্মীর ভান্ডারের কথাই বলছি। আজ 1 এপ্রিল, এপ্রিল ফুল। 1 এপ্রিলে ভান্ডারের টাকা নেই, কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন আগে। মোদিকে এখন ঝুটা কথা বলতে হচ্ছে। বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা। দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথার থেকে? লক্ষ্মীর ভান্ডার কতটা গুরুত্বপূর্ণ সেটা অতীতে আপনারা বুঝে গেছেন। কারণ লক্ষ্মীর ভান্ডারের যারা বেনিফিশিয়ারি তারা হলেন এ রাজ্যের মহিলারা, মানে 50% ভোটার। সেজন্যই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে বলতে হয় লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার। বলতে হয় ওরা 1500, আমরা দেব 3000। শুনুন। কথা দিয়ে গেলাম পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন, লক্ষ্মীর ভান্ডার তার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে। তার মানে মহিলা ভোটার খুব গুরুত্বপূর্ণ। সব দল শাসক বিরোধী ঝাঁপিয়ে পড়েছে এই ভোটের যত বেশিটা নিজেদের দিকে রাখা যায়। সেখানে আজ এই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা, সদ্য রাজনীতিতে পা রাখা নবাগত অভিজিৎ গাঙ্গুলি, তার মুখেও লক্ষ্মীর ভান্ডার। শুনুন। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। অভিজিৎ গাঙ্গুলি বলছেন আমরাই দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা, আমরা। এ দাবি করার কোনো যুক্তি নেই, কারণ ওটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আপনার আমার ট্যাক্সের টাকা। কোনো নেতা তার পার্স থেকে টাকা বের করে লক্ষ্মীর ভান্ডার দেন না। এরপর কুণাল ঘোষ চুপ করে থাকবেন না, পাল্টা বাবা তার মুখেও। তো অভিজিৎ বাবুকে শুধু বলবো একটু মনে রাখবেন, এরপর যখন কেন্দ্রের টাকা নিয়ে কিছু বলতে যাবেন না, ওটাও জেনে রেখে দেবেন, ওটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের নেতাদের বাবার টাকা নয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, এখনকার রাজনীতিতে বারবার পিতৃপরিচয়, বাবা, কেন বলুন তো? খুব কথ্য ভাষায় যাকে বলা হয় বাপ তুলে কথা। নেতারা এত সেই বাবা বাপ প্রসঙ্গগুলো আনছেন কেন? কেন? রাজনীতির রসদ কম পড়েছে নাকি? তবে হ্যাঁ, ভান্ডারে টান পড়েছে, তাই সবার নজরে শুধু ভান্ডার। যিনি দিচ্ছেন তারও নজরে, তাকেও টাকা বাড়াতে হচ্ছে, আর মঞ্চে মঞ্চে ঘুরে বলতে হচ্ছে আমিই দিচ্ছি, আমরাই দিচ্ছি। আর বিরোধীরা তো বলবেই। দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা। দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন, লক্ষ্মীর ভান্ডার তার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে। দেখলেন তো, রাজনীতির নজরে এখন মা লক্ষ্মীরা 50% বলে কথা। তবে রাজনীতির নজরে কিন্তু আরো একজন আছেন। রাজনীতির নজরে মানে আপনি বলতে পারেন টার্গেট। কে বলুন তো রাজনীতির টার্গেট? একটা ছবি দেখালেই বুঝতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? দেখুন, একটু মনে করুন, আমরা 2021 নির্বাচনের আশপাশে বারবার দেখেছি একা শুভেন্দু অধিকারী নন, রাজ্যের নেতারা শুধু নন, তাবড় বিজেপির কেন্দ্রের নেতারাও এসে বারবার বারবার, কেউ নাম করে কেউ নাম না করে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখেছিলেন। শুভেন্দু অধিকারী তো বটেই, সঙ্গে বিজেপির তাবড় কেন্দ্রের নেতারা।
ফল কি হলো? ইসবার 200 পার থেকে বহু আগে থেমে গেল বিজেপি, শিক্ষা দিল বিজেপি। তাই এবারের ভোটের আগে টার্গেট বরং ওই সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? আপনি এখন শুভেন্দু অধিকারীর মুখে কতবার অভিষেক ব্যানার্জির নাম শোনেন বলুন তো? তুলনায় অনেক বেশি শোনেন মমতা ব্যানার্জির নাম। কথায় কথায় এখন শুভেন্দু বলেন ওর পিসিকে আমি হারিয়েছি, তাই না? 1956 এই শব্দ, এই অঙ্ক। তবে প্রশ্ন এখানে, শুভেন্দু যখন কমিয়েছেন সেনাপতিকে টার্গেট, বিপক্ষের সেনাপতিকে টার্গেট করা, তখন শুভেন্দুর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন রাজ্য রাজনীতিতে নবাগত, সবে রাজনীতির আঙিনায় পা রেখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি নাকি শুভেন্দুকে রাজনৈতিক গাইড হিসেবে এগোচ্ছেন, তিনি বারবার এই অভিষেক ব্যানার্জিকে টার্গেট করছেন বলে মনে হচ্ছে না। দেখুন, যেদিন উনি জয়েন করলেন সেদিনও উনি বলেছেন তালপাতায় সেপাইয়ের কথা আর আমি উত্তর দিই, নাম নিতে ভালো লাগে না। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে ওনারা সেনাপতি বলছেন, না নাম বলবো না, সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। কিন্তু যতদিন এগোচ্ছে না চাইলেও অভিজিৎ বাবুর নামটা কিন্তু নিয়ে নিচ্ছে, তাই না? কেন? আসলে এই বাংলায় রাজনীতি করবেন আর টার্গেট সেট করবেন না তা তো হয় না। রাজনীতির টার্গেট তাই কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। যেমন ধরুন, দুর্নীতি প্রসঙ্গ বিজেপির একটা এজেন্ডা এই নির্বাচনে যাওয়ার জন্য এই বাংলায় দুর্নীতি, দ্বিতীয়টা সন্দেশখালী। সেই দুর্নীতির প্রশ্নেই কি কোথাও অভিষেককে টার্গেট করছেন ওরা? পাবলিক বলছে মালের দায়িত্ব আরোহীর, কয়লা বালি গরু খেয়েছে যে তিহার যাবে সে, আমরা কেন যাব? এই প্রশ্ন যখন উঠছে তখন স্বয়ং অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু তার স্ট্র্যাটেজি নিয়েই এগোচ্ছেন। বিরোধী বিজেপি কি বলছে তিনি ভাবিত হতেও পারে, কারণ দেখুন, উত্তরবঙ্গে আজ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়িতে তিনি থাকবেন, শিলিগুড়িতে পরপর মিটিং রয়েছে। এরপর অভিষেক শিলিগুড়ি থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিনটে জায়গায় অভিষেক যাচ্ছে। মনে রাখতে হবে এই তিনটেই কিন্তু বিজেপির অধীনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই উত্তরে প্রধানমন্ত্রী আসছেন, কারণ উত্তরে ফার্স্ট ফেজের ভোট রয়েছে এবং আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কোনো রাজনৈতিক কর্মসূচি তিনি কিন্তু উত্তরবঙ্গ থেকেই শুরু করেন। যেমন তার নবজোয়ারও তিনি উত্তরবঙ্গ থেকেই শুরু করেছিলেন। এখন তো আবার ফার্স্ট ফেজের ভোট, সুতরাং অভিষেক যে প্রচারে ঝড় তুলবেন, তিনি যে উত্তরবঙ্গকে ফোকাস করে এগোবেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু স্ট্র্যাটেজি আরো অন্যরকম। অভিষেক ব্যানার্জি আজ 1 তারিখ, আগামীকাল 2 তারিখ তিনি উত্তরবঙ্গে থাকছেন, কিন্তু 3 তারিখ পরশু দিনই আবার দক্ষিণবঙ্গে অভিষেক, এবং কোথায়? বীরভূমে। অর্থাৎ উত্তর আর দক্ষিণের মিশেলে একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। দেখুন, তিনি কিন্তু নিজের কেন্দ্রে যথেষ্ট যত্নবান, টানা 3 দিন মিটিং করলেন, সেখানে টোটকা দিলেন, সেখানে টার্গেট দিলেন, লিডের মার্জিন পর্যন্ত বলে দিলেন। তারপর তিনি গোটা রাজ্য জুড়ে প্রচারে বেরোচ্ছেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে এবার দক্ষিণবঙ্গ। সুতরাং অভিষেকের স্ট্র্যাটেজি, অভিষেকের প্ল্যানিং অনেক বেশি পোক্ত। তুলনায় বিরোধী পক্ষ ডায়মন্ড হারবার ছেড়ে দিন, বাকি রাজ্যে ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে, কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে, কেষ্ট গেছে জেলে, পিসি মনি কাঁদে, বালু মল্লিক গেছে রে সঞ্চর জেলে, পিসি কাঁদে, শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। আমরা আরো বড় ফাঁদ দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। তাই তো সবাই। তাহলে অভিষেক টার্গেট করছেন ম্যাক্সিমাম নাম্বার, স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, আর এখনো বিজেপির টার্গেট অভিষেক, মমতা ব্যানার্জির পাশে পাশেও।
দেখুন, নামের আমি নামের তুমি নাম দিয়ে যায় চেনা, অথচ সেখানেই রাজনীতি বলে নামে কি এসে যায়। বুঝলেন না? একটু আগে একটু ঝলক দেখালাম। এখন রাজনীতি মানেই বিশেষ্য বিশেষণের ছড়াছড়ি, কে কাকে বাছাই শব্দে কত আক্রমণ করবেন। আজ ভোট প্রচারে রাজনীতি একজনকে নিশানা করলো, নাম নিল। দেখুন, এই চোর ছাচরের শাসন আর আমরা চাই না। আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান, হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজার রোডে মিশেছে, সেখানে হাজার রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের যিনি মালিক, তার কোনো জ্ঞাত সব সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই লোকটি একটি দুর্বৃত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই। এসব এই চোর ছেচরেরা শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। রাজনীতি নাম নিল না, আবার রাজনীতি আর একটা নাম দিয়ে দিল। গত 5 তারিখ ওই যে তাল পাতার সেপাই, সেদিন নতুন নামের সূত্রপাতেও ছিল নারদ, নারদ কাণ্ড। মনে আছে? মনে করাই একবার। করতে পারে না, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক। আমার ওখানে গিয়ে বলছিল তোর বাপকে ডাক, আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাইপো। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে ওনারা সেনাপতি বলছেন, না নাম বলবো না, সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। আর 2024-এ 3,21,000-এর ব্যবধান বাড়িয়ে 4 লক্ষ করতে হবে মায়েরা। এটা আমি আপনাদের কাছে আজকে চাইব। বেশি সময় নেই লোকসভা নির্বাচন হতে, সেখানে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি। কোথাও দিতে পারেনি বলবেন না, দিতে পারেনি বলবেন না। বিজেপি এখনো দেয়নি, বিজেপি অপেক্ষা করে দেখছে, বিভিন্ন নাম নিয়ে বিচার বিবেচনা চলছে। এমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই কি ভয় পাচ্ছে বিজেপি? না, ভয় পাবে কেন? বিজেপি অভিষেককে ভয় পায়? কি অভিষেক তাই তো ছিলেন, অর্ধেক ভালো করে জানে না। 5 মার্চ নাম নেননি, নাম নিলেন 22 দিনের মাথায়, এই সেদিন। কি বুঝলেন আপনি? নাম নিতে হচ্ছে, ওই যে প্রথমেই বললাম, টার্গেট সেট করতে হয় রাজনীতিতে। তাহলে অভিজিৎ গাঙ্গুলির টার্গেট স্পষ্ট। আচ্ছা, এই কথা বলতে বলতেই হঠাৎ শাহজাহানের প্রসঙ্গ এলো। শুভেন্দু বাবুর মুখেই শুনলেন। শাহজাহান কোথায়? শাহজাহান তো অ্যারেস্টেড, জেলে, সিবিআই ধরেছিল। বিশ্বাস করুন, এখন ইডির হেফাজতে। গোটা সন্দেশখালী পর্বের শুরুটা কোথা থেকে হয়েছিল মনে আছে আপনার? ইডি যেদিন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাঁচতে বাধ্য হয়েছিল, খেলা ঘুরল সেদিন থেকেই। ইডিকে পিটিয়ে অবশেষে ইডির হেফাজতেই যেতে হলো সন্দেশখালীর বাঘ, থুরি, একসময়ের বাঘ শেখ শাহজাহানকে। জেলে গিয়ে জেরার সময় সন্তোষজনক জবাব না পাওয়ায় শাহজাহানকে শোন অ্যারেস্ট করেছিল ইডি। সোমবার শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করার পর ইডির আইনজীবীরা তুলে ধরেন কি কি চলতো সন্দেশখালীতে শাহজাহানের নেতৃত্বে। তুলে ধরেন আস্ত সিন্ডিকেট চক্রের রমরমার অভিযোগ। ইডির আইনজীবী বলেন, জমি, মাছের ভেড়ি কেড়ে নেওয়া হতো, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। একটা সিন্ডিকেট তৈরি করেছিল যার কিংপিন, মাস্টারমাইন্ড শাহজাহান। আরও অনেককে চিহ্নিত করা হয়েছে। কিভাবে কালো টাকা সাদা করা হতো সেই সংক্রান্ত তথ্য বিশদে এদিন আদালতে তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। ইডি দাবি করে দেশের স্বার্থে, সন্দেশখালীর মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। মাছ চাষ করে কালো টাকা সাদা করার সিন্ডিকেট করেছিলেন এই শাহজাহান শেখ। ইডির তরফ থেকে যিনি বিশেষ সরকারি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আজকে বিচারকের সামনে এই মন্তব্য করেন। তার বক্তব্য যে শাহজাহান শেখ তার নিজের লোকেদেরকে
সেই ভেড়ির মালিক বানাতো এবং সেখানে নিজেই মাছ চাষ করতো, চিংড়ি মাছ চাষ করা হতো। তারপর কাগজে কলমে সেই মাছের বিক্রি দেখানো হতো শাহজাহানের নিয়ন্ত্রিত একটি সংস্থায়, এবং সেই সংস্থা আবার তার শাহজাহানের নিজের লোকেদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়ে দিত, এবং এইভাবেই ঘুরপথে কালো টাকা সাদা করা হতো। দখল করা জমিতে ভুয়ো চিংড়ির ব্যবসা দেখিয়ে প্রসিডস অফ ক্রাইম যেটা আর্ন করেছে সেটা আনটেন্টেড করে সাইফনিং করা হয়েছে, সেটাই আমাদের মূল অভিযোগ। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। এমএফএসি যা পাওয়া গেছে তাতে 31,20,00,000 টাকার হিসেব পাওয়া গেছে, বাকিটা ইন্টারোগেশন সাপেক্ষে। একটা সিন্ডিকেট তৈরি করে তো এই ধরনের কাজকর্মগুলো চলে, সুতরাং এখন অবধি তদন্তে যা দেখা যাচ্ছে যে উনি হচ্ছেন এই সিন্ডিকেটের মাথা হিসেবে কাজ করেছেন। এদিকে ইডি যেভাবে শাহজাহানকে গ্রেফতার করেছে তার বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছেন শাহজাহানের আইনজীবী। কি বলেছেন? 30 মার্চ গ্রেফতার করা হয় শাহজাহানকে। গ্রেফতারের পদ্ধতি ঠিক হয়নি, নির্দিষ্ট ধারা না মেনে গ্রেফতার করা হয়েছে। এমন কোনো শব্দ নেই যে শাহজাহান কত কোটি কোটি টাকা শুধু মুখে বলে গেলে তো হবে না, তার অ্যারেস্টটা ইললিগাল। আনফর্চুনেটলি এই মামলাতে মেমো অফ অ্যারেস্ট, অর্ডার অফ অ্যারেস্ট কোনোভাবেই ওই সেকশন 90-কে কভার করতে পারেনি। তাই আমরা হুজুরের কাছে বলেছি, হুজুর এগুলোকে কনসিডার করুন এবং ইমিডিয়েটলি ওকে রিলিজ করে দিন। দিনের শেষে অবশ্য ধোপে টেকেনি শাহজাহানের আইনজীবীদের কোনো যুক্তি। ইডির আর্জি মঞ্জুর করেছে আদালত। 13 এপ্রিল পর্যন্ত শাহজাহানকে ইডির হেফাজতে থাকতে হবে। একেই কি বলে ভাগ্যের পরিহাস। ইডি কি পিটিয়েছে শাহজাহানের বাহিনী, তাই তো অভিযোগ। সেই ইডি হেফাজতে পেল শাহজাহানকে, এবং যথারীতি গোটা ঘটনায় বঙ্গ রাজনীতি ফুটতে শুরু করলো। চিংড়ির ব্যবসার মাধ্যমে কালো টাকা সাদাই হোক বা জমি দখল, সব নিয়ে বিরোধীরা মুখে বুলি ফোটাচ্ছে। শাসকও ব্যস্ত পাল্টা যুক্তি দিতে। কলকাতার যারা এক্সপোর্টার আছেন, যারা চিংড়ির এক্সপোর্ট করেন, গ্রেড 1 বাগদার, তাদের শাহজাহানের সঙ্গে তাদের লেনদেন হয়েছে। আপনি যদি কালকে এই ব্যবসা করেন, আপনি শাহজাহানের থেকে ছাড়া কারোর থেকে কিনতে পারবেন না। শাহজাহান এই ব্যবস্থা করেছে। আপনি যদি ওখানে ঠিকাদারি করেন, ইট শাহজাহানের ভাটা থেকে কিনতে হবে, অন্য জায়গায় 8 টাকা, শাহজাহানের 12 টাকা নিতে আপনি বাধ্য। এটা সম্পূর্ণ একেবারেই একটি তদন্ত, আদালত এবং একটা আইনি প্রক্রিয়া। ফলে এই মুহূর্তে এই প্রক্রিয়ার উপর আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু আশা করব যে কোনো ব্যক্তি যদি কোনো দোষ করে থাকে তার যথাযথ শাস্তি হোক, পুরোদস্তু শাস্তি হোক, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এজেন্সি যেন বিজেপির স্বার্থসিদ্ধি করার মতো কোনো জাল সাজাতে না যায়। তাহলে চিরদিন কাহারও সমান নাহি যায়। বুঝতে পারছেন তো সন্দেশখালির এক সময়ের বাঘ? দেখুন, আজ প্রতীকী হলেও ছবিটা খুব ইন্টারেস্টিং। শাহজাহানকে যখন কোর্টে তোলা হচ্ছিল তিনি হোঁচট খান। মনে আছে আপনাদের, যেদিন পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল? মনে হচ্ছিল তার সঙ্গে থাকা পুলিশরা তাকে অ্যারেস্ট করেনি, তাকে পাহারা দিচ্ছিলেন, যেন কোনো ভিভিআইপি এগোচ্ছে। আর আজ সেই শাহজাহান হোঁচট খেয়ে পড়লেন আদালতে। ভিতরে ভিতরে ক্ষয়টা টের পাচ্ছেন সন্দেশখালির বাঘ। চিরদিন কাহারও সমান নাহি যায়। আচ্ছা, আমরা দেখি বিজেপির তরুণ নেতা তিনি কি বলতে চান। আমি শঙ্কু পান্ডার কথা বলছি। দেখুন, ডায়মন্ড হারবার সব থেকে চর্চিত কেন্দ্র। একটু আগেই অভিষেকের স্ট্র্যাটেজি দেখাচ্ছিলাম আপনাদের, কিন্তু ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবে? বিজেপির প্রার্থী, সিপিএম বা আইএসএফ এর প্রার্থী? বিরোধীরা কেউ ঠিকই করতে পারেনি। নওশাদ, যিনি কবে থেকে অম্বিতম্বি করছিলেন রকম সকম দেখে, এখন মনে হচ্ছে তিনি পিছু হটেছেন। বামেরা তো আবার নওশাদের মুখের দিকে তাকিয়ে বসেছিল, ফলে তারাও প্রার্থী হাতড়াচ্ছে। আর বিজেপি ঠিক হয়নি, পাচ্ছেন না, কিন্তু নিশানায় তো অভিষেক। আমি সরাসরি ডায়মন্ড হারবারের যুবরাজের কাছে জানতে চাই যে আপনি কি নির্বাচনটা করাতে চাইছেন ডায়মন্ড হারবারে, নাকি আপনার সংগঠন বাদ দিয়ে শুধু পুলিশ দিয়ে ডায়মন্ড হারবারটা লুটতে চাইছেন? বিজেপির শঙ্কুর অভিযোগটা শুনলেন। পুলিশ দিয়ে ভোট লুট করাতে চাইছেন অভিষেক। সরাসরি যদিও নাম বলেননি,
কিন্তু কেন বলছেন শুনুন। বিভিন্ন থানাতে প্রায় 100টা এফআইআর গত 15-20 দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে। টোটাল 46 জন আমাদের লিডার ডায়মন্ড হারবারে, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সকালে নোটিশ আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে, গিয়ে বলছে হয় টাকা নাও, হয় সেটেল করো, হয় পার্টি থেকে বসে যাও, আর তা না হলে জেলে যাও। আচ্ছা, শঙ্কুর কাছে ঠোঁট কাটার প্রশ্ন। বেশ, আপনি যা বলছেন সেগুলো যুক্তিযুক্ত, ধরে নিচ্ছি আপনার অভিযোগ সত্যি, কিন্তু এটা তো 42টা কেন্দ্রেই সত্য, তাই না? বেছে বেছে ডায়মন্ড হারবার নিয়ে বলছেন কেন? শুধু ওখানেই পুলিশ দিয়ে ভোট করানো হবে? পুলিশের যে চেনা ছক সে তো অন্য কেন্দ্রেও একই রকম প্রযোজ্য। ডায়মন্ড হারবার আপনাদের নিশানায় শঙ্কুবাবু, ডায়মন্ড হারবারের প্রার্থী, তৃণমূলের প্রার্থী অভিষেক আপনাদের নিশানায়। তাহলে আপনাদের প্রার্থী কোথায়? কেন দিতে পারছেন না? আচ্ছা, যে অভিযোগ আপনারা করছেন, এই ছকটা কেন্দ্রের বিজেপির বিরুদ্ধেও তো বিরোধীদের একই রকমের অভিযোগ। অভিষেকের ডায়মন্ড হারবার এজেন্সির বদলে ভোট কুশলী সংস্থা। শঙ্কু বলছেন ডায়মন্ড হারবার মডেল এটাই, পাল্টা মানিকতলা মডেলের চ্যালেঞ্জও ছুড়ছেন। আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত, টেস্টেড, সফল একটা মডেল আছে, আর সেটা হচ্ছে মানিকতলা মডেল। নির্বাচনটা বন্ধ করে দেবো, পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। প্রথম দফার ভোট উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গের বিজেপি নেতা কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক বামেদের ডাক দিলেন তার আগে। কোচবিহার ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি উদয়ন গুহ, প্রাক্তন ফরওয়ার্ড ব্লক। নিশীথ কি বার্তা দিলেন সেখানে দাঁড়িয়ে বামেদের, শুনুন। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। ঠোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।